হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক 2022-এর যে WBH এর টেস্ট পেপার বেরিয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি আমি 1 থেকে 4 নম্বর পর্যন্ত 4টে মডেল কোশ্চেন সেটের সমাধান আলোচনা করে দিয়েছি। এমসিকিউ অর্থাৎ পার্ট বি সেকশন 1-এর যে এমসিকিউ 14টা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে সহজভাবে তোমাদের সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, আজকের ভিডিওতে মডেল কোশ্চেন সেট 5 পেজ নাম্বার C15। ওকে, এই পেজের যে 14টি এমসিকিউ কোশ্চেন আছে তার সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা কমেন্টে জানাও যে WBH যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, বিশেষ করে কারণ থিওরিগুলো তোমরা হয়তো বইতে পেয়ে যাবে, কিন্তু কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে যেগুলো সমাধান করে দিলে হয়তো ভালো হয়। তো তোমরা সেটা কমেন্টে জানাবে যে তোমরা WBH টেস্ট পেপারের নিউমেরিক্যালের সমাধান চাও কিনা। আর যাদের কাছে WBH টেস্ট পেপার নেই, চিন্তার কোনো বিষয় নেই, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে সায়েন্স বিটার, বা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নেবে, সেখানে PDF ফাইল পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করবো কোশ্চেন নাম্বার একদম 1 নম্বর থেকে। পেজ নাম্বার দেখলাম C15 মডেল কোশ্চেন সেট 5 এর এমসিকিউ কোশ্চেনে আলোচনা করব। তাহলে এখানে দেখেন প্রথম যে এমসিকিউ কোশ্চেন আছে, প্রথম 1 নম্বর কোশ্চেনটা কি আছে দেখে নাও। একই ব্যাসের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই বিভাবে আহিত করা হলো, ফলে অপশান এ ফাঁপা গোলকের আধান বেশি হবে, অপশান বি উভয়ের আধান একই থাকবে, অপশান সি কেবলমাত্র ফাঁপা গোলকের আধান থাকবে, অপশান ডি নিরেট গোলকের বেশি আধান থাকবে। কোশ্চেনটা খুবই সহজ হয়ে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1-এর আই বলে যে কি একটা ফাঁপা গোলক আছে আর একটা হচ্ছে নিরেট গোলক আছে। ওকে, নিরেট মানে সলিড আছে। ওকে, তো দুটোর ব্যাস সেম, মানে দুটোর সাইজটা সেম আছে। ওকে, সাইজ সেম, তার দুটোকে যদি একই বিভবে আহিত করা হয়, একই বিভব দেওয়া হয়, তাহলে দুটোর মধ্যে কি কোনটার আধান বেশি হবে, কোনটার আধান কম হবে। তাহলে দেখে নাও, যদি দুটোই পরিবাহী হয়, সলিড হোক বা ফাঁপা হোক, দুটোতে যদি একই বিভব দেওয়া হয় বা একই বিভবে একই আধানে যদি আহিত করা, দেখে নাও একই বিভব দিয়ে যদি আমি আহিত করি, তাহলে দুটোর আধান অবশ্যই সেম হবে। ওকে, অর্থাৎ এখানে অপশান বি উভয়ের আধান একই থাকবে। অপশান এ ফাঁপা গোলকে আধান বেশি হবে, এটাও হবে না, অপশান সিও হবে না, অপশান ডিও হবে না। সঠিক উত্তর হবে কি অপশান বি উভয়ের আধান একই হবে। ওকে, কোশ্চেন দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে এখানে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে কোন অপশানটা সঠিক হবে দেখুন। অপশানগুলো আমি এখানে লিখে দিচ্ছি। অপশান এ E1 = E2, অপশান বি, ওকে, অপশান বি দেখে নাও E1 = 2E2, অপশান সিটা কি বলছে দেখে নাও E2 = 2E1, অপশান ডিটা কি বলছে দেখে নাও E1 = 3E2। এবার আমরা কোশ্চেনটা ডিটেলসে একটু আলোচনা করবো, আর তার কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। শুধু এই অপশানটা সঠিক হবে এটাও ভুল হবে এইভাবে আমি অ্যান্সার করতে চাইছি না। আমি পুরো ব্যাখ্যা সহকারে যাতে যে কনসেপ্টগুলো ডিসকাস করবো, যে বিষয়গুলো আলোচনা করবো, সেইগুলো অন্য এমসিকিউ সমাধান করতে তোমার সাহায্য হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও কী বলে যে কোশ্চেনটায়, দেখে নাও একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটা তড়িৎ দ্বিমেরু আছে। ওকে, একটা তড়িৎ দ্বিমেরু আছে, এর অক্ষ বরাবর কোন একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান কত বলছে দেখে নাও। তড়িৎ ক্ষেত্র হচ্ছে অক্ষ বরাবর কত বলছে E1 হচ্ছে কি অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র। ওকে, তারপরে দেখে নাও হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ব বিন্দুতে, তাহলে একই তড়িৎ দ্বিমেরু আছে, ধরলাম তড়িৎ দ্বিমেরু হচ্ছে দ্বিমেরু ভ্রামক P, তাহলে একই তড়িৎ দ্বিমেরুর পার্শ্ব যেই অক্ষ বরাবর আছে তার পার্শ্ব বলতে কি এই লম্ব সমদ্বিখণ্ডক। ওকে, এখানে তড়িৎ ক্ষেত্র বলছে কি E2, তাহলে পার্শ্ব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তাহলে এটা হচ্ছে E2। আমরা জানি কি কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হয় কত, সেটাকে আমি E1 বলছি 2P আমি যদি এখানে দিই 1/4πε0 × 2P/r3। ওকে, এটা
অর্থাৎ ভালো করে বুঝে নাও, যদি কোনো তড়িৎ দ্বিমেরুর তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে তো তড়িৎ ক্ষেত্রের মান হবে কি E1 বা E ইকুয়াল টু 1/4πε0 2p/r3, যদি আর মাছ গ্রেটার দ্যান এ হয় বা আর মাছ গ্রেটার দ্যান 2l বা l হয়। এল দৈর্ঘ্য আছে এর তুলনায় যদি আরটা এখান থেকে ডিস্টেন্সটা আর, ওকে, এটা যদি হয় তাহলে অবশ্যই E1 ইকুয়াল টু বা অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে কি 1/4πε0 2p/r3। আর যদি কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে কত, সেটা হচ্ছে E ইকুয়াল টু 1/4πε0 ইন্টু p/r3। তাহলে p/r3টা হচ্ছে কি লম্ব বরাবর জন্য বা পারপেন্ডিকুলার অবস্থানের জন্য, অর্থাৎ কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব বরাবর অবস্থানের জন্য p/r3 হয়, আর অক্ষ বরাবর অবস্থানের জন্য 2p/r3 হয়। তাহলে এটা যে E2 বলে দিচ্ছে কোশ্চেনে, এটা E2 এটা E1। তাহলে অ্যান্সার কত হবে দেখে নাও। তাহলে দুটো যদি আমি দেখে নিই, তাহলে E1 ইকুয়াল টু, আমি দুইটাকে বাইরে বের করলাম, 1/4πε0 ইন্টু p/r3। তাহলে p/r3 এটার কথা ছিল E2, তাহলে E1 ইকুয়াল টু 2E2, কারণ এই টোটালটা কি, এই টোটালটা হচ্ছে আমার E2। তাহলে E1 ইকুয়াল টু 2E2, এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ অপশান থেকে E1 ইকুয়াল 2E2, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা তোমার দেখবে তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার থেকেই অ্যাকচুয়ালি এমসিকিউদের তুলে দিয়েছে, সেই জন্য বইয়ের যে এমসিকিউগুলো তোমাদের করাচ্ছি বা কয়েকটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করা আছে, সেইগুলো তোমরা অবশ্যই ভালো করে যদি ফলো করে দেখবে, অনেক কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেনে যাবো, দেখে নাও, এইটাও রিপিট আছে। কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও, কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায় বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষ দুটির অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2। প্রবাহ চলাকালীন প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়। ওকে, প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তবে আর এবং স্মল r1 ও r2 এর মধ্যে সম্পর্ক হবে। কোশ্চেনটা আমি তোমাদের ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় না। দেখে নাও, খুবই সহজভাবে তোমরা এটা করতে পারবে। কি বলেছে দেখেন এখানটায়, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখেন। কোশ্চেনটাই বলেছে কি, একটি ধরলাম দুটি কোষ আছে, একই এতে আছে, দেখে নাও, বহিস্থ একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা বহিস্থ রোধ, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা E, এটা E, দুটোরই কি আছে তড়িৎচালক বল সেম। এখানে বলছে দুটোরই তড়িৎচালক বল সেম। এবারে কোশ্চেনের সঙ্গে ফিগারটা মেলাম। কি বলছে দেখে নাও, কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায় বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। তার বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওকে, যুক্ত করা হলো। কোষ দুটির অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2। তাহলে কোষ দুটির অভ্যন্তরীণ রোধ R1 ও R2, এটা বলে দিয়েছে কোশ্চেনে। তারপরে কি বলছে দেখো, প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তাহলে প্রথম কোষের বিভব পার্থক্য, তাহলে আমি ধরলাম এই পয়েন্ট, এর বিভব পার্থক্য ধরলাম V। ওকে, প্রথম কোষের বিভব পার্থক্য V। তাহলে প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়ে যায়, তাহলে 0 হয়, তবে R এবং স্মল r1 ও r2 এর মধ্যে সম্পর্ক কি হবে? অপশানগুলো দেখে নাও। অপশান এ, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। অপশান এ, ক্যাপিটাল R ইকুয়াল টু R1 প্লাস R2। অপশান বিটা কী বলছে দেখে নাও, ক্যাপিটাল R ইকুয়াল টু R1 মাইনাস R2। অপশান সি কী বলছে দেখে নাও, ক্যাপিটাল R ইকুয়াল টু R1 প্লাস R2/2। অপশান ডিটা কী বলছে দেখে নাও, ক্যাপিটাল R ইকুয়াল টু R1 মাইনাস R2/2। ওকে, এইটা তাহলে এই অপশানগুলো গিভেন আছে। তাহলে এর মধ্যে কোনটা হবে দেখ নাও। আমি ধরলাম এর মধ্যে কত প্রবাহ হচ্ছে, মূল প্রবাহ I। তাহলে যদি I প্রবাহ হয়, আমরা জানি কি I প্রবাহ মাত্রা I এর টোটাল, যেহেতু কোষ দুটি পরস্পর শ্রেণী সমবায় আছে, তাহলে মোট তড়িৎচালক বল কত হবে, দুটোর যোগফল, অর্থাৎ 2E বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে প্রবাহ মাত্রা আছে কি
টোটাল বিভব বাই মোট রেজিস্ট্যান্স। ওকে, টোটাল রেজিস্ট্যান্সটা, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আছে দেখে নাও, ক্যাপিটাল আর প্লাস R1 প্লাস R2। এইগুলো তো আমরা ওহমস লতে বেসিক থেকে আমরা জানি যে কারেন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে পোটেনশিয়াল টোটাল বিভবটা কত বা টোটাল তড়িৎচালক বল কত, ই আর ই শ্রেণী সমবায় আছে, তার 2E ডিভাইড বাই মোট রোধ কত, আর R2 R1, এই তিনটে যোগফল এইটা। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার প্রথম কোষের বিভব পার্থক্য ভি হলে তাহলে আমরা বলতে পারবো কি, ভি ইকুয়াল টু ই বা স্মল ই আই R1, তাই না? আমরা তো এখান দেখেছি, তো এটা যদি আর হয় আর এর মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে টোটাল এখানে ই ইকুয়াল, তাহলে টোটালটার এই দুই প্রান্তের বিভবটা কত হবে, তাহলে ই এই টোটাল রেজিস্ট্যান্স টোটাল তড়িৎচালক বল থেকে এই লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্টেজ সেটা বাদ দিতে হবে, অর্থাৎ ই মাইনাস IR1 ই মাইনাস IR1, এটা হচ্ছে ভি হবে। ওকে, তাহলে দেখে নাও এখানে বলেছে কি প্রথম কোষের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু 0। তাহলে প্রশ্ন অনুসারে ওকে, এটা এমসিকিউ হলো, তবু আমি তোমাদের এটা কোষে দিচ্ছি এই জন্য বাই চান্স 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। তার প্রশ্ন অনুসারে ভি ইকুয়াল টু 0, তাহলে বা ই মাইনাস IR1 ইকুয়াল টু 0, তাহলে বা আই ইকুয়াল টু ই বাই R1। ওকে, আই ইকুয়াল টু ই বাই R1 এইটা হচ্ছে। তাহলে আমরা পেলাম কি, আই ইকুয়াল টু ই বাই R1। ওকে, এটা পেলাম। তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করবো, এই দুটোকে আমরা ইকুয়াল করবো। তাহলে ইকুয়াল করলে কি পাবো দেখো, তাহলে অতএব ই বাই R1 ইকুয়াল টু 2E বাই ক্যাপিটাল R1 প্লাস R2। তাহলে ই কাটবে, আমরা এটা কোনাকুনি গুণ করবো, তাহলে বা ক্যাপিটাল R প্লাস R1 প্লাস R2 ইকুয়াল টু 2R1। তাহলে বা ক্যাপিটাল R ইকুয়াল টু এই টোটালটাকে ওইদিকে পাঠাবো, 2R1 মাইনাস R1 মাইনাস R2। তাহলে 2R1 আর R1 বাদ দিলে, তাহলে বা ক্যাপিটাল R ইকুয়াল টু R1 মাইনাস R2। তাহলে অ্যান্সারটা কোনটা দাঁড়ালো দেখে নাও, অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেনটাকে ভালো করে তোমার বুঝতে হবে, কোশ্চেনে কী বলতে চেয়েছে সেই হিসাবে সমাধান করতে হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। 4 নম্বর কোশ্চেন কি, আই অ্যাম্পিয়ার তড়িৎবাহী 1 বা L মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। অর্ধবৃত্তের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র টেসলা এককে কোনটা হবে? খুবই সুন্দর কোশ্চেনটা, কিন্তু ভালো করে বুঝে নাও। কোশ্চেন একটু ঘুরিয়ে বলেছে, কিন্তু বেসিক যেটা রুলস আছে সেই নিয়মেই কিন্তু করলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে দেখেন কি বলেছে কোশ্চেনটা, আমি কোশ্চেনটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4 বলেছে কি, একটা এল দৈর্ঘ্যের, ভালো করে বুঝে না, একটা এল দৈর্ঘ্যের একটা পরিবাহী তার আছে, তাকে বাঁকানো হয়েছে। ওকে, তাকে বাঁকানো হয়েছে, বাঁকিয়ে এরকম একটা অর্ধবৃত্তের রূপ দেওয়া আছে। এটা হচ্ছে কেন্দ্র ধরুন, একটা অর্ধবৃত্তের রূপ দেওয়া আছে। তাহলে যদি অর্ধবৃত্তের রূপ দেওয়া হয়, যার মধ্যে দেখি কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। ওকে, তার মধ্যে কী হচ্ছে, কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। আমি ধরলাম এই অর্ধবৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। ওকে, এর ব্যাসার্ধ আমি ধরলাম স্মল আর এর দৈর্ঘ্যটা কত, টোটাল দৈর্ঘ্যটা কি এল। তাহলে আমি বলতে পারি টোটাল যে পরিধি হয় আমরা জানি কি 2πr, তাহলে এল ইকুয়াল টু কী হবে, পাই আর। ভালো করে বুঝে নাও, এল ইকুয়াল টু কী হবে, তাহলে পাই আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে, এল বাই পাই। আমি আরটাকে জাস্ট এই ফরম্যাটে লিখে রাখলাম। তাহলে কি বলেছে কোশ্চেনটা দেখে নাও, একটা এল দৈর্ঘ্যের পরিবাহী আছে যার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং সেই পরিবাহীকে বাঁকিয়ে একটা অর্ধবৃত্তের রূপ দেয়। দেখে নাও, বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে এই কেন্দ্রেতে চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে আমি কী বলেছে, অপশান এ বলতে পাই স্কোয়ার আই বাই এল।
পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7। অপশান বিটা কী বলছে, পাই স্কোয়ার আই বাই এল 10 টু দি পাওয়ার -7, পাই স্কোয়ার আই বাই এল। ওকে, দেখে নাও দুটো অপশানই সেম আছে, দেখে নাও, পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর এখানে পাই স্কোয়ার আই বাই এল 10 টু দি পাওয়ার -7, দুটো অপশান সেম আছে। পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7, অপশান সিটা কী বলছে, দেখে নাও, পাই আই বাই এল স্কোয়ার, পাই আই বাই এল স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -7। অপশান ডিটা কী বলছে, দেখে নাও, পাই আই স্কোয়ার বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7। ওকে, এই অপশানগুলো আছে। অপশান এ এবং অপশান বি দুটো অপশান সেমই দিয়ে দিয়েছে। ওকে, অর্থাৎ এটা প্রিন্টিং মিস্টেক বা কিছু সমস্যা হতে পারে। তো অ্যান্সারটা কত হবে দেখে নাও। আমরা জানি কি যে কোনো চুম্বকের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হয়, চুম্বকের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কি বি ইকুয়াল টু μ0I বাই 2R। ওকে, কোনো বৃত্তাকার কুণ্ডলের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা, কিন্তু এটা অর্ধবৃত্তাকার, তাই না, অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত হলে তাহলে কী হবে, অর্ধবৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। ওকে, চুম্বক ক্ষেত্রে কী হবে দেখে নাও, তাহলে বি ইকুয়াল টু, আমি বলতে পারি কি, যা টোটাল একটা বৃত্তের কেন্দ্রে যা চুম্বক ক্ষেত্র যা মান তার অর্ধেক হবে অর্ধবৃত্তের জন্য, তাহলে হবে কি 1/2 ইন্টু μ0I বাই 2R। এবার এখানে মানটা বসাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু, আমি একটা কাজে 1/4 করলাম ইন্টু μ0 মানে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই বাই আর এর মান কত দেখে নাও, আর ইকুয়াল টু কত আমি ধরেছিলাম এল বাই পাই, তাহলে এল বাই পাই। ওকে, এল বাই পাই, 4 কাটবে, এই পাইটা উপরে উঠবে, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কত দেখে নাও, পাই আর পাই স্কোয়ার আই আর নিচে এল ইন্টু 10 টু দি পাওয়ার -7 টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে পেলাম কি পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7, অর্থাৎ অপশান এ বি দুটোই, অপশান এ অপশান বি দুটোই। যদি দেখো দুটো অপশান সেম আছে আর সেইটা যদি অ্যান্সার আছে তোমরা লিখে দেবে অপশান এ এবং অপশান বি উভয় উত্তর হবে। ওকে, তাহলে এইভাবে লিখে দেবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো, 50 হার্জ কম্পাঙ্কের একটি এসি বর্তনীর আরএমএস প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা শূন্য হওয়ার 1/300 সেকেন্ড পরে প্রবাহ মাত্রার মান কত হবে? খুবই সুন্দর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 5 অপশানগুলো আমি লিখে দিচ্ছি। অপশান এ 5√2 অ্যাম্পিয়ার, 5√2 অ্যাম্পিয়ার। অপশান বি বলছে দেখো 5√3/2 অ্যাম্পিয়ার। অপশান সি বলছে দেখো 5/6 অ্যাম্পিয়ার, 5/6 অ্যাম্পিয়ার। অপশান ডিটা কত 5/√2 অ্যাম্পিয়ার। কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা। কোশ্চেনটা কী বলেছে, কী কী গিভেন আছে দেখে নাও। এখানে গিভেন আছে কি, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু 50 হার্টজ। ওকে, আর কি গিভেন আছে, আরএমএস প্রবাহ মাত্রা আইআরএমএস ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। কী বের করতে বলেছে দেখে নাও, এখানে বের করতে বলা হয়েছে প্রবাহ মাত্রা শূন্য হওয়ার 1/300 সেকেন্ড পর প্রবাহ মাত্রার মান কত হবে, অর্থাৎ আয়ের মান কত সেটা বের করতে বলেছে। আমরা জানি এসি প্রবাহের ক্ষেত্রে জানি কি আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি বা 2πft, তাই না, এটা তো আমরা জানি। টি ইকুয়াল টু অবশ্যই বলেছে টি ইকুয়াল টু 1/300 সেকেন্ড, এটা বলেছে। তাহলে দেখে নাও, বা আই ইকুয়াল টু বলতে পারি কি I0 মানে কি আরএমএস ইকুয়াল টু I0/√2। তাহলে I0 ইকুয়াল টু বলতে পারি কি √2 ইন্টু IRMS সাইন 2π, এফটা কত দেখে নাও 50 হার্টজ আর টিটা কত 1/300। তাহলে বা আই ইকুয়াল টু IRMSটা কত 5 অ্যাম্পিয়ার, মানে 5√2 সাইন, তাহলে কাটা করে যাক
শূন্য শূন্য কাটবে, 5 6 30, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6। ওকে, তাহলে সাইন π/3 কত আসলে দেখে নাও, সাইন π/3। ওকে, সাইন π/3, 50 দুগুণে 100, তাহলে 100 শূন্য দুটো চলে গেলে π/3 আসবে। তাহলে ইকুয়াল টু 5√2 ইন্টু সাইন π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান দেখো √3/2, √3/2। তাহলে এখানে দেখে নাও, এটা 2 কাটবে না, 2 আছে এখানে, তাহলে 5 ইন্টু √2 ইন্টু √3, বা আমি যদি সবই রুটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও, আমি যদি দুটোই রুটের ভিতরে প্রবেশ করিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও, 5 ইন্টু √2 ইন্টু 3, এইটাও রুটের ভিতরে আছে, এটা রুটের ভিতরে, তাহলে 2 ইন্টু 3, এটা রুটের বাইরে আছে, তাহলে রুটের ভিতরে ঢুকলে 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2, একটা 2 কাটবেই হবে, তাহলে থাকছে কত দেখে নাও, 5√3/2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত আসছে দেখে নাও, তাহলে প্রবাহমাত্রা কত হবে, 5√3/2 অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশানটা দেখে নাও, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল ছিল, ডেটাগুলো গিভেন আছে, জাস্ট এখানে বসিয়ে দেবে, এসি প্রবাহমাত্রার সমীকরণ হচ্ছে এইটা, এখানে বসিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও। পরের কোশ্চেনে বলা আছে 6 নম্বর কোশ্চেনটা, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রে কী অনুপাতে বণ্টিত হয়? খুবই সহজ, একদম সহজ কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 6। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের অনুপাতটা কী হবে? তা শক্তিটা দেখতে হবে, তাহলে ইউই, আমি আগে অপশানটা লিখে নিই, অপশান এ। এখানে বের করতে বলেছে কি দেখে নাও, বের করতে বলেছে ইউই/ইউএম ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এই দুটোর অনুপাত কত বের করতে বলেছে। অপশানটা দেখে নাও, অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, C/1, অপশান বি, অপশান বি কী বলছে দেখে নাও, অপশান বিটা বলা হচ্ছে C²/1, অপশান সি। অপশান সিটা কী বলছে দেখে নাও, 1:1, অপশান ডি √C/1। তাহলে কোনটা সঠিক দেখে নাও, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে আমরা জানি কি ইউই, তড়িৎচুম্বক চ্যাপ্টারটা হলো তড়িৎচুম্বক তরঙ্গ চ্যাপ্টারটা হলো, সিম্পলভাবে এটা প্রমাণ করে দেওয়া আছে, সেটা কি 1/2 ε0 E², এটা হচ্ছে কি তড়িৎ শক্তি। আর চুম্বক শক্তিটা কি, ইউ, এটা মিউ নয়, এটা ইউ হবে। ওকে, UM ইকুয়াল টু 1/2 μ0 B²। ওকে, B0², E0², B0², ওকে, এটা বলতে পারি। তাহলে UM ইকুয়াল টু μ0। ওকে, আমরা জানি কি C ইকুয়াল টু 1/√μ0 ε0, তাহলে বা C² ইকুয়াল টু 1/μ0 ε0, তাহলে 1/μ0 মানে হচ্ছে কি ε0। ওকে, তাহলে 1/μ0 ইকুয়াল টু ε0 C²। ওকে, এইটা আর কি B0 আমরা জানি, আবার কি C², C ইকুয়াল টু E0/B0, তাহলে বা B0 ইকুয়াল টু E0/C। এই মানগুলো আমি চেঞ্জ করব, বসাবো এখানটায়। তাহলে বসালে কি পাবো দেখে নাও, তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে অতএব UM ইকুয়াল টু 1/2 ইন্টু 1/2 হচ্ছে কি ε0 C²। ওকে, 1/μ0 হচ্ছে ε0 C², বসিয়ে দিলাম, ইন্টু B0 মান কত পেলাম, E0/C তার হোল স্কোয়ার। তাহলে UM ইকুয়াল টু 1/2 ε0 C² ইন্টু E0² C², তা C² যাবে, তাহলে বা μM ইকুয়াল টু 1/2 ε0 E²। দেখে নাও, এইটাই কি ছিল, এটাই ইউই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের শক্তি ছিল। তা দুটো সেম, তাহলে অনুপাত করলে কত পাবো আমরা, 1:1। তাহলে এটা যদি আমরা অনুপাত করি, তাহলে অতএব
UE by UM equal to 1/2 epsilon naught E square E0 square by 1/2 epsilon naught E0 square, তাহলে প্রোটা কাটবে ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1:1, অনুপাত কত হবে 1:1, অর্থাৎ অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোশ্চেনটা দেখো না কি বলছে এখানে। খুব পাতলা একটি প্রিজমের আলোকরশ্মি, 5 ডিগ্রি বিচ্যুতি ঘটায়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রিজম কোণের মান কত হবে? প্রিজমের কোণের মান কত, অর্থাৎ প্রতিসরাঙ্ক কোণটা, প্রিজম অ্যাঙ্গেলটা কত হবে সেইটা বের করতে বলেছে। খুবই সহজে বেরিয়ে যাবে, ডাইরেক্ট ফর্মুলা বসাবে, অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে ফর্মুলাটা কি দেখে নাও, এটা হচ্ছে পাতলা প্রিজমের ফর্মুলা। ওকে, পাতলা প্রিজমের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 7। আগে আমরা অপশানগুলো দিই। অপশান এ, ওকে, অ্যান্সারটা কত বলছে দেখে নাও। অপশান এ বলছে কি 10 ডিগ্রি, অপশান বি হচ্ছে 15 ডিগ্রি, 17 ডিগ্রি, 25 ডিগ্রি, 15 ডিগ্রি, অপশান সি 17 ডিগ্রি, অপশান ডি 25 ডিগ্রি। ওকে, কী বের করতে বলছে? এর মানটা কত। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে, ওকে, পাতলা প্রিজমের ক্ষেত্রে আমরা জানি কি ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। ওকে, এইটা এবার এখানে কী মান বলে দেখো, ডেল্টা ইকুয়াল টু 5 ডিগ্রি, মিউ ইকুয়াল টু 1.5। ওকে, তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে অতএব ডেল্টার মান কত 5 ডিগ্রি ইকুয়াল টু 1.5 মাইনাস 1 ইন্টু এর মানটা বের করতে বলেছে। ওকে, তাহলে বা 5 ডিগ্রি ইকুয়াল টু 1.5 থেকে 1 বাদ গেলে 0.5 ইন্টু তাহলে বা 5 ডিগ্রি 0.5 মানে হচ্ছে 1/2 ইন্টু তাহলে ইকুয়াল টু 5 × 10 ডিগ্রি। তাহলে এর মান কত হচ্ছে 10 ডিগ্রি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। আর দেখে নাও কোশ্চেনটা ভালো করে দেখবে, এখানে পাতলা প্রিজম বলেছে বলে আমরা পাতলা প্রিজমের ফর্মুলায় বসালাম। যদি পাতলা প্রিজম না বলতো তাহলে আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করতাম, সেটা হচ্ছে কি মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস a/2 ডিভাইডেড বাই a/2। এটা হচ্ছে নর্মাল জেনারেল প্রিজমের ক্ষেত্রে। আর যদি পাতলা প্রিজম বলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন কি কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার 8টা কী বলছে দেখে নাও, এটা খুব শর্ট কোশ্চেন, বই লেখা আছে পেয়ে যাবে। মানুষের চোখের উন্মেষের সাংখ্যমান হয় প্রায়, মানুষের চোখের উন্মেষের, ওকে, মানুষের চোখের যে উন্মেষ হয় সেই উন্মেষের কোশ্চেন নাম্বার কত 8। ওকে, কোশ্চেন নাম্বার 8। তাহলে মানুষের চোখের উন্মেষের সাংখ্যমান, মানুষের চোখের উন্মেষের সাংখ্যমান অপশানগুলো দেখে নেওয়া বলেছে কি অপশান এ 1, অপশান বি হচ্ছে 0.1, অপশান সি 0.01, অপশান ডি 0.001। ওকে, এটা তো সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর মনে রাখবে তোমরা অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। 0.001 হচ্ছে এটা কি মানুষের চোখের উন্মেষের সাংখ্যমান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা দেখে কি বলছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক তরঙ্গ বেদ বিশিষ্ট কোনো একক রেখাছিদ্রের উপর আপতিত হয়ে থিটা কোণে অপবর্তন ঘটালে অপবর্তনের প্রথম অবমের অবস্থানের শর্ত কত হবে? খুবই সহজ, দেখুন এটা হচ্ছে ডিফ্র্যাকশান। ওকে, বা অপবর্তন, ডিফ্র্যাকশান বা অপবর্তন। দেখুন খুব সহজভাবে এই চ্যাপ্টার তোমাদের আমি বুঝিয়েছি, যাদের সমস্যা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই জায়গাটা অনেক সমস্যা হয়, তো তাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি একবার ভিডিওটা দেখো খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার কত বলছে দেখ, কোশ্চেন নাম্বার 9। অপশানগুলো দেখে নাও, আমি অপশানগুলো লিখছি এখানটায়। অপশান এ ল্যামডা সাইন থিটা ইকুয়াল টু এ, অপশান বি ইকুয়াল টু দেখে নাও এ কস থিটা ইকুয়াল টু ল্যামডা, অপশান সিটা কি বলছে দেখে নাও এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, অপশান ডিটা কি বলছে দেখে নাও এ কস ল্যামডা কস থিটা ইকুয়াল টু এ। দেখে নাও এনতম বিন্দুতে অবমান হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে হয় এ
সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, এটা এনতম বিন্দুতে, এনতম বিন্দুর জন্য এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখানে প্রথম দেখবো প্রথম অবয়বের ক্ষেত্রে, তাহলে প্রথম অবয়বের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। দিস ইজ রাইট অ্যান্সার। ওকে, এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, এটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন সি, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। বি ভেক্টর ইকুয়াল টু বি জিরো জে ক্যাপ চুম্বক ক্ষেত্রের মধ্যে ভি ইকুয়াল টু ভি জিরো আই ক্যাপ বেগে একটি ইলেকট্রন গতিশীল, এর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান কত হবে? ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান কত হবে? অপশান এ সর্বদা স্থির, অপশান বি সময়ের সঙ্গে বৃদ্ধি পায়, অপশান সি সময়ের সঙ্গে হ্রাস পায়, অপশান ডি পর্যায়ক্রমে বৃদ্ধি ও হ্রাস পায়। তাহলে দেখে নাও, খুবই সহজ কোশ্চেন, এটা একটু গুগলি টাইপের কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা একটু গুগলি টাইপের কোশ্চেন দেখে নাও, কী কী গিভেন আছে দেখে নাও এখানটায়। কোশ্চেন নাম্বার দেখে নাও, কোশ্চেন নাম্বার কত আছে? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কী বলছে? অপশান এ দেখে নাও। অপশানটা লেখার আগে আমি এখানে তোমাদের করে দিচ্ছি, দেখে নাও। ভি ইকুয়াল টু বি ভেক্টর ইকুয়াল টু বি জিরো জে ক্যাপ আর ভি ইকুয়াল টু ভি জিরো আই ক্যাপ, একটি ইলেকট্রন ভি জিরো বেগে চুম্বক ক্ষেত্রে গতিশীল আছে এইভাবে। ওকে, তাহলে চুম্বক বল এফ এম ইকুয়াল টু কী হবে? ইলেকট্রন যেতে বলছে তাহলে ই ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে ই ভি জিরো আই ক্যাপ ক্রস ভি জিরো জে ক্যাপ। তাহলে আমরা বলতে পারি কি ই ভি জিরো বি ভি জিরো বি জিরো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে আই জে কে, তাহলে আই ক্রস জে, তাহলে কী হবে? কে ক্যাপ হবে। তাহলে এফ এম ভেক্টর ইকুয়াল টু ই ভি জিরো বি জিরো কে ক্যাপ। তাহলে এই ইলেকট্রনের উপরে যে বল কাজ করবে, সে লব্ধি বলটা হবে কোন দিকে? কে অক্ষ, অর্থাৎ জেড অক্ষ বরাবর। ওকে, জেড অক্ষ বরাবর। কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্যের কিছু পরিবর্তন হবে না, অর্থাৎ বল প্রযুক্ত হতে পারে, সেখানে লব্ধি বলটা যদি এই বেগে যায় তাহলে এর উপরে লব্ধি একটা বল কাজ করবে, আধানের উপরে সেই বলটা কোন দিকে হবে? কে অক্ষ বরাবর। ওকে, অর্থাৎ জেড অক্ষ বরাবর, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। অর্থাৎ এটা দেখে নাও, ভি আই জিরো ভি জিরো আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, যদি এক্স অক্ষ বরাবর যদি ইলেকট্রন গতিশীল হয় এবং যে ওয়াই অক্ষ বরাবর যদি চুম্বক ক্ষেত্র থাকে, সেখানে যে বল প্রযুক্ত হবে সেটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর এইদিকে। ওকে, এবং তার লব্ধি হবে কি ই জিরো ভি জিরো ই ভি জিরো ভি জিরো। ওকে, আর যদি ভেক্টর নিই ই ভি জিরো কে ক্যাপ। ওকে, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কোনো পরিবর্তন ওটা হবে না। এখানে এটা গুলিয়ে দিচ্ছে যে এটা বলছে কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে যেহেতু মাধ্যমের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে একই বেগে কনস্ট্যান্ট বেগে আছে, বেগ পরিবর্তন হলে তরঙ্গ পরিবর্তন হয়, বেগ পরিবর্তন হলে মাধ্যম পরিবর্তন হলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মাধ্যমের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে। তাহলে এখানে দেখুন সর্বদা স্থির হবে, অপশান এ সর্বদা স্থির হবে। ওকে, সময়ের সঙ্গে হ্রাস বৃদ্ধি ঘটবে না, তা সঠিক উত্তর হবে অপশান এ, সর্বদা স্থির হবে। ওকে, সর্বদা স্থির হবে, পরিবর্তনশীল হবে না। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 নম্বর কোশ্চেনে দেখুন কী বলছে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় বোর-কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত, খুবই সহজ কোশ্চেন দেখে নাও, খুবই সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে। কোশ্চেন নাম্বার 11, অপশান এ বেগের অনুপাত, অপশান এ কী বলছে দেখে নাও 4:9, অপশান বি বলছে 2:3, অপশান সি 3:2, অপশান ডিটা 9:4। তাহলে বেগের সঙ্গে সম্পর্ক দেখে নাও, ভি এন প্রপোর্শনাল টু 1/n। ওকে, ভি এন প্রপোর্শনাল টু 1/n, এইগুলো বারবার বলছে মনে রাখবে। আমি বিশেষ করে পরমাণু গঠন চ্যাপ্টার পড়ানোর সময় এই বিষয়টা কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা এনার্জি এনের সঙ্গে কী সম্পর্ক কী আছে, ব্যাসার্ধের সঙ্গে এনের সম্পর্ক কী আছে, এইগুলো কিন্তু ভালো করে ফলো করবে। তাহলে ভি এন প্রপোর্শনাল টু এন, তাহলে আমি প্রথম কক্ষপথের জন্য এখানে বলছে কি দ্বিতীয় আর তৃতীয়, তাহলে V2 প্রপোর্শনাল টু 1/2 এবং V3 প্রপোর্শনাল টু 1/3। দ্বিতীয় এখানে বলেছে কত, দ্বিতীয় তৃতীয়, তাহলে অতএব V2/V3 ইকুয়াল টু 1/2/1/3, তাহলে এটা উল্টে যাবে 3/2 হবে। তাহলে V2:V3
ইকুয়াল টু 3:2। তাহলে অনুপাত কত হবে? 3:2, অর্থাৎ অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখে নাও কী আছে। পরের কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোশ্চেন। ওকে, 12 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। ভারী, এটা কনসেপচুয়াল কোশ্চেন আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ভারী এবং স্থায়ী নিউক্লিয়াসগুলিতে, ভারী ও স্থায়ী নিউক্লিয়াসগুলিতে প্রোটনের তুলনায় নিউট্রন বেশি থাকে, তাই না? আমরা জানি তো যত ভর সংখ্যা বাড়ে প্রোটনের তুলনায় নিউট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? নিউট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। এটা তাহলে প্রোটনের তুলনায় নিউট্রন বেশি থাকে, কারণ তাহলে কী কারণে থাকে? অপশান এ, নিউট্রন প্রোটনের থেকে ভারী। ওকে, নিউট্রন আমরা জানি নিউট্রন প্রোটন ভর প্রায় এক, সামান্য ভারী হয় কিন্তু খুব ভারী না, তার মানে নিউট্রন আর প্রোটনের মাস প্রায় ইকুয়াল। তাহলে এই অপশানটা হবে না। অপশান বি, দুটি প্রোটনের মধ্যে স্থির তড়িৎ বিকর্ষণ বল ক্রিয়া করে। এটা অবশ্যই প্রোটন পজিটিভ, তাহলে তাদের মধ্যে কী হবে? স্থির তড়িৎ একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে। তার যদি বেশি প্রোটন হয়ে যায় তাহলে এই বিকর্ষণ বল বেশি হয়ে গেলে নিউক্লিয়াস সেখানে অস্তিত্ব থাকবে না। অপশান সি, এটা স্থায়ী বলছে, স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে। অপশান সি, নিউট্রনগুলির বিটা বিঘটনের ফলে প্রোটনে পরিণত হয়, বিটা বিঘটনের ফলে প্রোটনে পরিণত হয়। অপশান ডি, প্রোটন অপেক্ষা দুটি নিউট্রনের মধ্যবর্তী নিউক্লিয়ার বল বেশি দুর্বল। সঠিক উত্তর কী হবে দেখুন? সঠিক উত্তর অপশান বিটাই হচ্ছে সঠিক উত্তর হবে। সেটা কি? দুটি প্রোটনের মধ্যে স্থির তাড়িতিক বিকর্ষণ বল ক্রিয়া করে, দুটি প্রোটনের মধ্যে স্থির তাড়িতিক বিকর্ষণ বলটা ক্রিয়া করে। তাহলে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। অর্থাৎ কোশ্চেন নাম্বার, ওকে, কোশ্চেন নাম্বার 12, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এর অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। দুটি প্রোটনের মধ্যে স্থির তাড়িতিক বিকর্ষণ বলটা ক্রিয়া করে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13টা কী বলতে দেখে নাও। যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন টাইপ অর্ধপরিবাহী হয়, সেটি হলো। আমরা জানি এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে সেখানে সংখ্যা গুরু বাহক বা মেজরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রন। আর মাইনরিটি ক্যারিয়ার বা সংখ্যা লঘু বাহক সেটা কি? হোল। তাহলে এখানটায় কোনটা মেশালে ইলেকট্রন সংখ্যা বাড়বে? দেখে নাও। অপশান এ বোরন, অপশান বি ইন্ডিয়াম, অপশান সি পঞ্চযোজী আর্সেনিক, অপশান ডি অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম বোরন এগুলো হচ্ছে কি যোজ্যতা কি? 3। অর্থাৎ আমরা জানি কি দেখে নাও সিলিকন, আমরা যদি দেখাই তোমাদের এটা কোশ্চেন নাম্বার 13। ওকে, কোশ্চেন নাম্বার 13 অপশান এ কি বলছে দেখে নাও। অপশান এ বোরন, অপশান বোরন, অপশান বি ইন্ডিয়াম, অপশান সি আর্সেনিক, অপশান ডি অ্যালুমিনিয়াম। ওকে, সিলিকন বা জার্মেনিয়াম এই দুটি হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে এদের বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে? 4টে, এদের যোজ্যতা 4। ওকে, কার্বনের অনুরূপ। তাহলে যদি ইলেকট্রন সংখ্যা বাড়াতে চাই তাহলে নিশ্চয়ই এর যা যোজ্যতা তার থেকে বেশি ইলেকট্রন দিতে হবে। কারণ যদি যার যোজ্যতা 4 তার সঙ্গে যদি এটা আমি অপদ্রব্য মেশাই তাহলে 4টি বন্ডিং করে যাবে, এক্সট্রা ইলেকট্রন পাবো না। তাহলে পঞ্চযোজী হলে ইলেকট্রন বাড়তে পাবো, আর ত্রিযোজী হলে অর্থাৎ 3টে করে ইলেকট্রন থাকলে ইলেকট্রনটা ঘাটতি কমে যাবে, বাড়বে না। তাহলে অবশ্যই পঞ্চযোজী হতে হবে। তাহলে আমরা যদি কোনো এন টাইপ, ভালো করে বুঝি না, বেসিক একদম প্রশ্ন এগুলো, যে একটা সেমিকন্ডাক্টরকে এন টাইপে রূপান্তর করতে গেলে সেখানে ইলেকট্রনের মানে অর্থাৎ যোজ্যতা 4-এর বেশি হতে হবে, অর্থাৎ পঞ্চযোজী হতে হবে, তবে ইলেকট্রন সংখ্যা বাড়বে। আর হোল বৃদ্ধি করতে গেলে সেখানে ত্রিযোজী অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি করতে হবে। তাহলে যেহেতু এখানে ইলেকট্রনের আধিক্য করতে হবে, কারণ এখানে বলছে কি মানে এখানে বলছে কি এন টাইপ অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়াবো, তো সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক মিশ্রিত হবে, পঞ্চযোজী মৌল মিশ্রিত করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনটা দেখে নাও কি বলছে। কোনো একটি উপাদানের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যবর্তী শক্তির ব্যবধান 5 ইলেকট্রন ভোল্ট। এই উপাদানটি একটি, অপশান এ অর্ধপরিবাহী, অপশান বি সুপরিবাহী, অপশান সি অতিপরিবাহী, অপশান ডি অন্তরক। খুবই বেসিক কোশ্চেন একদম। আমি অর্ধপরিবাহী চ্যাপ্টার এগুলো সব ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম। কোনোটাকে আমরা কেন অন্তরক, অ্যাকচুয়ালি কেন অন্তরক হয়, তাদের পটির ব্যবধান কি হয় এবং পরিবাহী কেন পরিবাহী হয়, সেই টোটাল বিষয়টাই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। অপশান এ বলছে কি অর্ধপরিবাহী,
অপশন বি পরিবাহী, অপশন বি সুপরিবাহী, অপশন সি অতি পরিবাহী, অপশন ডি অন্তরক। ওকে, অন্তরক। এবার তোমাদের বোঝাচ্ছি, ব্যাপারটা বুঝে নাও। থিওরিতে আমি ডিটেলসে এটা আলোচনা করেছিলাম, তবু আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পট্টি, আর এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পট্টি। তাহলে যে সমস্ত ইলেকট্রন এই জায়গায় থাকবে সেই সমস্ত ইলেকট্রন জন্যই আমরা কারেন্ট পাই। অর্থাৎ পরিবাহী পট্টির মধ্যে বা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যেই সমস্ত ইলেকট্রন থাকে তাদের আমি ফ্রি ইলেকট্রন বলি, আর তার জন্য আমরা কারেন্ট পাই। এবার তাহলে দেখে নাও, এদের মাঝখানে একটা গ্যাপিং আছে, সেটাকে আমরা বলি ফরবিডেন গ্যাপ বা গ্যাপ এনার্জি। তাহলে নর্মালি সাধারণ অবস্থায় কি ইলেকট্রনগুলো সব যোজ্যতা পড়ে থাকে, আর এখানে সব হোল থাকে। তো যেই সমস্ত ইলেকট্রন এই গ্যাপিং যে এনার্জি তার থেকে বেশি শক্তি অর্জন করবে, তাহলে সেটা এই গ্যাপ জাম্প করে পরিবাহী পট্টির মধ্যে চলে আসবে এবং সেই ইলেকট্রনগুলি মুক্ত হয়ে যাবে। তাহলে এই গ্যাপিং এনার্জি ইজি যদি লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট হয়, 3 ইলেকট্রন ভোল্টের সমান বা তার থেকে বেশি, ভালো করে বোঝানো, 3 ইলেকট্রন ভোল্টের সমান বা তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কোনো ইলেকট্রন কখনোই জাম্প করতে পারবে না। তাহলে যদি এই গ্যাপিং এনার্জিটা 3 ইলেকট্রন ভোল্টের সমান বা তার থেকে বেশি হয়, তাহলে কখনোই কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে না। আর যদি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন না আসতে পারে, তাহলে কারেন্ট প্রবাহ হবে না। যতই ভোল্টেজ লাগানো যায়, কারেন্ট কখনোই প্রবাহিত হবে না। আমরা অন্তরক বা কোনো কাঠ প্লাস্টিক মানে বুঝি এটা নয় যে ওর মধ্যে ইলেকট্রন নেই। পরমাণু থাকতে ইলেকট্রন থাকবেই, তাই না? পরিবাহীর মধ্যে যেমন ইলেকট্রন থাকে, অন্তরকের মধ্যেও ইলেকট্রন থাকে। তার কারণ প্রত্যেকটা পরমাণুতে তৈরি, তার পরমাণু মানে ইলেকট্রন আছে। তাহলে এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, কিন্তু অন্তরকের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না কেন? কারণ হচ্ছে কি অন্তরকের যে যোজ্যতা পট্টি এবং পরিবাহী পট্টির মধ্যে যে গ্যাপিংটা আছে, সেই গ্যাপিং এনার্জি 3 ইলেকট্রন ভোল্টের বেশি। তার ফলে যতই ভোল্টেজ লাগানো যাক, কখনোই সেটা তার মধ্যে কারেন্ট প্রবাহ হয় না, বা কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পরিবাহী পট্টির মধ্যে আসতে পারে না। যেহেতু কোনো ইলেকট্রন পরিবাহী পট্টি আসতে পারে না, সেই জন্য আমরা কারেন্ট পাই না। ওকে, তাহলে এটা অবশ্যই হবে কি অপশান ডি অন্তরক। তাহলে অন্তরকের গ্যাপিং এনার্জিটা 3 ইলেকট্রন ভোল্টের বেশি। তাহলে এখানে বলছে দেখুন 5 ইলেকট্রন ভোল্ট হচ্ছে কার জন্য হবে? তাহলে অন্তরক। তার আগে পরিবাহীর ক্ষেত্রে দেখুন, সুপরিবাহীর ক্ষেত্রে কোনো গ্যাপিং থাকে না। সুপরিবাহী বা অতি পরিবাহীর মধ্যে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মাঝে কোনো গ্যাপিং এনার্জি থাকে না। তার ফলে খুব সহজেই ইলেকট্রন প্রবাহিত হয়। যেই সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে আছে, সেই সমস্ত ইলেকট্রনই কন্ডাকশন ব্যান্ডে আছে, কারণ কি এদের মধ্যে কোনো গ্যাপিং নেই। সমস্ত ইলেকট্রন আদান প্রদান, দুটো বাড়ির মাঝখানে যে জয়েন্ট মুখ আছে, একটা বাড়িতে খুব সহজে যাতায়াত করতে পারা যায় সেরকম। আর একটা হচ্ছে কি অর্ধপরিবারের ক্ষেত্রে কি, এইটা ধরো অর্ধপরিবার গ্যাপিং আছে কিন্তু যেতে পারে, সেটা ইজিটা লেস দ্যান 3 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এখানে বাড়ি আছে, পাশে আর একটা বাড়ি আছে, তার সঙ্গে বন্ধুত্ব আছে, খুব সহজে তার বাড়িতে আমার বাড়িতেও আসতে পারে, আমার বাড়িতে তার বাড়িতেও যেতে পারে। তো এরকম হচ্ছে কি অর্ধপরিবাহী। ওকে, আর যদি ঝগড়া হয়ে যায় নাও যেতে পারে, তাই না? তো ঝগড়া মানে কি, তাহলে কিছু কিছু কন্ডিশন আছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেটা পরিবাহীর মতো এতটা নয়। ওকে, পরিবাহীর মধ্যে হচ্ছে কি একটা পরিবার। ওকে, তার মধ্যে কি যতই ঝামেলা হোক, একসঙ্গে খাওয়া, একসঙ্গে গল্প করা, মারামারি সব কিছু হয়ে থাকে, কিন্তু কখনো একে অপর দূরে থাকে না, তাই না? প্রকৃত বা রিয়েল ফ্রেন্ড যেগুলো বলা থাকে আমরা, সেরকম ব্যাপার। সুপরিবাহী। আর অর্ধপরিবাহী হচ্ছে কি হচ্ছে শর্ত সাপেক্ষ। তুমি এইগুলো মানলে ঠিক আছে, তুমি নোটস দিলে আমিও নোটস দেবো, তুমি এটা করলে আমিও তোমাকে এটা, যদি তুমি না নোটস দাও, তুমি না কোশ্চেন অ্যান্সার দেবো বলে আমিও বলবো না। তাহলে এই যে একটা শর্ত সাপেক্ষে যে সম্পর্ক তৈরি হয়, সেটা হচ্ছে কি অর্ধপরিবাহী। ওকে, তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি অপশান ডি অন্তরক। কারণ 5 ইলেকট্রন ভোল্টেজ শক্তি বেশি, এর থেকে গ্যাপিং এনার্জি বেশি হয়ে গেলে বা 3 ইলেকট্রন ভোল্টেজ বেশি হয়ে গেলে সেটা অন্তরক বলে থাকি। তার সঠিক উত্তর এটা অন্তরক হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তা দেখো না, আজকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।